তারানাথ তান্ত্রিকের গল্প। পুজোর পর অফিস খুলেছে। লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। পুজোর পর অফিস খুলেছে। 10-12 দিন কুড়েমি করার পর কাজে আর মন বসে না। সকালে উঠে জোর করে অফিসের জন্য তৈরি হতে হয়। এতদিনেও বেশ পোক্ত চাকরিজীবী হতে পারলাম না। আমার বিশ্বাস মানুষের জীবনটা প্রধানত অবকাশ যাপনের জন্যেই। তবে অবসর সময়ে একটা চাকরি করলে ক্ষতি নেই। কিন্তু বর্তমান পৃথিবীর দাবি এত বেশি যে চাকরি প্রধান হয়ে উঠেছে, অবকাশটা গৌণ। অথচ মানব সভ্যতার শ্রেষ্ঠ অবদান যেমন সাহিত্য, শিল্প, ভাস্কর্য, এসব তো অবকাশেরই ফসল। একমাত্র বার্নে পেটেন্ট অফিসে কাজ করতে করতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার ছাড়া চাকরি করে কে কবে অমর হয়েছে? ছুটির পর বাড়ি ফিরে চা খেতে খেতে এইসব উচ্চমার্গের চিন্তা করছিলাম। ক্রমে যখন ধারণা হয়ে এসেছে যে চাকরি না করলে আমিও জগতে অমর কীর্তি করে রেখে যেতে পারতাম। ক্লাস 7-এ যখন পড়ি, আমার লেখা কবিতা পড়ে থার্ড পণ্ডিত মশাই যে অবাক হয়ে গিয়েছিলেন, সেটা তো আর মিথ্যে নয়। কেউ কেউ যে রবি ঠাকুরের কবিতার সঙ্গে মিল দেখতে পেয়েছিল, সেটা কেবল নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই। সেই সময়ে বাইরে থেকে কিশোরীর হাঁক শোনা গেল। বেরিয়ে বললাম, ব্যাপার কি? এই যে ফিরেছ দেখছি, আজ আর তাসের আড্ডায় যেতে ইচ্ছে করছে না। চলো তারানাথকে বিজয় আর প্রণাম করে আসি। শার্টটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম। তারানাথ রাবড়ি খেতে ভালোবাসে, কিন্তু সম্প্রতি তার যা আর্থিক অবস্থা তাতে রাবড়ি খাওয়া চলে না। কিশোরী আর আমি পকেট হাতড়ে যা বের করলাম তা দিয়ে তালতলার চেনা হিন্দুস্থানীয় দোকান থেকে সেরখানেক রাবড়ি কিনে নেওয়া গেল। আমাদের দেখে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, বউ আর ছেলেপিলেরা ছাড়া এই তোমরাই যা বিজয়া করতে এলে এবার। এত যে জানাশোনা লোক ছিল, তারা গেল কোথায় বলো দেখি? রাবড়ি পেয়ে তারানাথ খুব খুশি। ওহ, এ তো প্রায় সেখানে হবেই। অনেকদিন পর পেট ভরে রাবড়ি খাবো। বসো তোমরা, চা বলে আসি। চা এলো, সঙ্গে নারকেলের নাড়ু আর বাড়িতে ভাজা কুচো নিমকি। খাওয়ার পর কিশোরীর পকেট থেকে অবশ্যম্ভাবী পাসিং শোয়ের প্যাকেটটি বেরোলো। সিগারেট ধরিয়ে তারানাথ চোখ বুঝে মৌজ করে টান দিচ্ছে। কিশোরী বলল, আজ বছরকার দিনটা একটা গল্প না শুনেই ফিরে যাব? তারানাথ চোখ মেলে হেসে বলল, তোমরা দুটিতে যখন এসেছ, গল্প না শুনে ফিরবে না জানি। কিরকম গল্প চাই? আজ আমাদের কোনো বায়না নেই, আপনি যা বলবেন। কিছুক্ষণ তারানাথ চুপ। বোধহয় মনে মনে গল্পটা ঘুচিয়ে নেবার কাজ চলছে। সিগারেটে শেষ টান দিয়ে অ্যাশট্রে হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালায় গুজে তারানাথ বলতে শুরু করল, বীরভূমের একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। লুপ লাইনের অখ্যাত গেও স্টেশন। সাহেবগঞ্জ লোকাল ধরে হাওড়া আসব। তা সে ট্রেন শুনলাম 1.5 ঘন্টা লেট। কোথাও একটা খাবারের দোকান নেই যে এক কাপ চা খাবো। একটা বিড়ি ধরিয়ে পায়চারি করছি। দেখি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একটা ইটের পাজার ওপর একজন বিশাল চেহারার লোক চুপ করে বসে আছে। পোশাক খুবই সাধারণ। খাটো ধুতির ওপর একটা ফতুয়া ঘোচের জামা, পায়ে বহু পুরনো একজোড়া চটি, মাথায় অযত্ন লালিত ঝাঁকড়া চুল। কিন্তু লোকটার ঋজু বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে। বারবার তাকিয়ে দেখতে হয়। আমাকে অনেকক্ষণ একা কাটাতে হবে, কাজেই আলাপ জমাবার উদ্দেশ্যেই ইটের পাজার একপাশে বসে জিজ্ঞেস করলাম, সাহেবগঞ্জ লোকাল ধরবেন বুঝি? আমার দিকে না তাকিয়ে লোকটা বলল, হ্যাঁ। সে ট্রেন তো শুনলাম 1.5 ঘন্টা দেরিতে আসছে। হ্যাঁ। দুবার এরকম একাক্ষরে উত্তর দেবার পর লোকটি এবার আমার দিকে তাকালো। বেশ বুদ্ধিদীপ্ত চোখে আমার আপাদমস্তক দেখে নিয়ে বলল, গুরুর দর্শন লাভ ঘটেছে? হেসে বললাম, কি করে বুঝলেন? লোকটিও সামান্য হেসে বলল, হাত গুনতে হয় না। তোমার গেরুয়া আর রুদ্রাক্ষের মালা দেখেই বলা যায় তুমি কোন পথের পথিক। আর গুরুর ব্যাপারটা? গুরুর কৃপা না পেলে চোখে জ্যোতি ফোটে না। তোমার চোখে সেই জ্যোতি রয়েছে। তুমি বলছি বলে রাগ করছো না তো?
তুমি আমার চেয়ে অনেক ছোট। সবিনয়ে বললাম, না না, আমাকে তুমিই বলবেন। আমার বয়স কত মনে হয়? ভালো করে তাকিয়ে দেখে বললাম, বছর 50 হবে নাকি? আমার এই 72 চলছে, সামনের চৈত্রে 73 হবে। অবাক হয়ে বললাম, বলেন কি? যা, তা কি করে হতে পারে? আপনার তো একটা চুলও পাকেনি দেখছি। পাকবেও না, যেদিন যাবার হবে এভাবেই চলে যাব। আমি উঠে তার পায়ের ধুলো নিয়ে বললাম, আপনি নিশ্চয়ই সিদ্ধ পুরুষ, অনেক ভাগ্যে আপনার দেখা পেলাম, আমাকে আশীর্বাদ করুন। লোকটি সজ্জন। আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন, আরে আরে, পায়ে হাত দিচ্ছ কেন? আমি সিদ্ধ পুরুষ টুরুষ কিছু নই রে ভাই, নিয়মিত প্রাণায়াম করি, তাতেই শরীরটা তৈরি হয়ে গিয়েছে আর কি। জ্বরার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো। ইটের পাজার ওপর লোকটির পাশে জমিয়ে বসলাম। একটু একটু করে আলাপও হয়ে গেল। তার নাম বিশেশ্বর ভট্টাচার্য, লোকে বিশু ঠাকুর বলে ডাকে। এককালে মুর্শিদাবাদের কোনো গ্রামে বাড়ি ছিল, এখন কিছু নেই। এই রকম ঘুরে ঘুরে বেড়ান, কোথাও কোনো বটতলায় বা মন্দিরে আশ্রয় নেন। সাধু সন্তের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ চিরকালের। তারা দেখতে এসে কলা মূলো যা দেয় তাতেই একটা পেট চলে যায়। জিজ্ঞেস করলাম, এখন যাচ্ছেন কোথায়? উনি একটু চুপ করে থেকে বললেন, বেশি দূর নয়, এই কয়েকটা স্টেশন পরেই আমার এক গুরু ভাইয়ের বাড়ি। একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম, পরে সে অবশ্য বিয়ে থাও করে সংসারী হয়। ধানের ব্যবসা করে কিছু টাকাও করেছিল, সেটাই তার কাল হলো শেষ অবধি। নড়ে বসে বললাম, কি রকম? বিশু ঠাকুর বললেন, আমার সেই বন্ধু রামরাম ঘোষাল, দিন 10-12 আগে খুন হয়েছে। সে কি, খুন কেন? রামরামের কিছু টাকা পয়সা হয়েছিল, এ খবর অনেকেই জানত। নিজের বসত বাড়ি থেকে একটু দূরে বাঁশঝাড়ের পেছনে রামরাম একখানা ঘর তুলেছিল। সেখানে রাত্রিরে গিয়ে সাধন ভজন করবার চেষ্টা করত। গৃহী হয়েও এই অভ্যাসটা ছাড়তে পারেনি। এই ঘরেরই মাটির মেঝেতে টাকা পুঁতে রেখেছিল রামরাম। তাকে মেরে মাটি খুঁড়ে সবকিছু নিয়ে চলে গিয়েছে। কে করলো এই কাজ? বিশু ঠাকুর বললেন, জানি না, তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। যে কাঠায় মাপ সে কাঠায় শোধ, বুঝলে? ঠাকুরের গলা স্বরে একটু অবাক হলাম। এ শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয়, এ কথার পেছনে দৃঢ় প্রত্যয় লুকিয়ে রয়েছে। কিন্তু অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে বিশু ঠাকুর কি বা করতে পারবেন তা বুঝলাম না। তুমি কোথায় চলেছ? হেসে বললাম, কোথাও না, মানে কোনো ঠিক নেই আর কি। বাড়িতে ভালো লাগে না, তাই ঘুরে ঘুরে বেড়াই। আর সাধু সন্ন্যাসীর দেখা পেলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি। এই যেমন এখন ইচ্ছে করছে আপনার সঙ্গে থাকি। বিশু ঠাকুর এই প্রথম হাসলেন, বললেন, আমার সঙ্গে থাকতে চাও? বেশ, চলো, আমার কোনো আপত্তি নেই। খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই, আবার নাও জুটতে পারে, চলবে তো? আমার অভ্যেস আছে। আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার দিকে তাকিয়ে দেখলেন, তারপর বললেন, চলো তাহলে। অজ্ঞাততর একটি স্টেশনে নেমে মাইল 6 হেঁটে ঘোর সন্ধ্যাবেলা রামরাম ঘোষালের গ্রামে পৌঁছানো গেল। বিশু ঠাকুর আগে 2-1 বার এ গ্রামে এসেছেন। তিনি হন হন করে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় 8চালা বাড়ির সামনে দাঁড়ালেন। মাঝখানে উঠোন ঘিরে গায়ে গায়ে লাগা অনেকগুলো ঘর, উঠোনে তুলসী মঞ্চ। ঘরে ঘরে আলো জ্বালার উদ্যোগ চলছে, কয়েকটি শিশুর কলরব শোনা যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে বাড়ির পরিবেশে একটা শোকের বিষণ্ণতা পরিব্যাপ্ত হয়ে আছে। বিশু ঠাকুর আমার হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন। গৃহস্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড় অস্বস্তিকর হয়ে পড়ে। এ বাড়ির কর্তা এখন কে জানি না, কাজেই আমরা চুপ করে দাঁড়িয়েই রইলাম। মিনিট 10 পরে উঠোনের ওধারের একটা ঘর থেকে প্রদীপ হাতে এক বিষণ্ণ মূর্তি মহিলা বেরিয়ে তুলসী তলায় আসতে গিয়ে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কে কে ওখানে? বিশু ঠাকুর 2 পা এগিয়ে গিয়ে বললেন, বৌমা, আমি বিশেশ্বর ভট্টাচার্য, চিনতে পারছো? রামরাম থাকতে আমি এসেছি কয়েকবার। মহিলাটি এক মুহূর্ত নীরব থাকবার পর চিৎকার করে কেঁদে উঠলেন।
তার কান্নার শব্দে চারদিকের ঘর থেকে এতক্ষণে অনেকে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম। 1 ঘন্টা পর বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড়ো হয়েছে রামরাম ঘোষালের বাড়ি। তালপাতার চাটাইতে বিশু ঠাকুর বেশ ঋজু হয়ে বসে আছেন। রামরামের ছোট ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জোর করে ধরা গলায় বলছে, ঠাকুর মশাই, কে এ কাজ করেছে জানি না, কিন্তু যেই করুক সে ভুল করেছে। দাদা আমার শিবতুল্য মানুষ ছিলেন, ব্যবসা করতেন বটে, কিন্তু টাকা কড়ির ওপর কোনো লোভ ছিল না। কত লোকের পাওনা ছেড়ে দিয়েছেন, কত লোকের কন্যা দায় উদ্ধার করেছেন, এ অঞ্চলের সবাই জানত। বিপদে পড়ে রাম ঠাকুরের কাছে গেলে খালি হাতে ফিরতে হবে না। এত পয়সা উপার্জন করতেন, কিন্তু নিজে পড়তেন একটা খাটো ধুতি। সারাদিনের শেষে খেতেন 1 মুঠো আতপ চাল সেদ্ধ। আমার বিশ্বাস হত্যাকারী চাইলে দাদা টাকা পয়সা সবই বের করে দিতেন, খুন করবার দরকার হতো না। সবই ভাগ্য। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, পুলিশ কি বলছে? শিবরাম উত্তর দেবার আগেই ভিড়ের মধ্য থেকে একজনকে বলে উঠল, পুলিশ বরাবর যা বলে। খুনের পরদিন সকালে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে বিকেলে। কি ঝামেলা ভাবুন তো। আবার দারোগা বলে দিয়েছিল পুলিশ পৌঁছানোর আগে যেন মৃতদেহ সৎকার না করা হয়। সেই দেহ নিয়ে পরদিন রাত 12টা অবধি সবাই বসে। এদিকে পুলিশের কি হম্বিতম্বি, গ্রাম শুদ্ধ লোককে ফাঁসি দেয় আর কি। তারপর পুলিশও চলে গেল, সবকিছু মিটে গেল। খুনি আর ধরা পড়েছে? বিশু ঠাকুর বিষণ্ণতা মাখানো গলায় বললেন, ঠিকই, পুলিশের অপদার্থতা আর কারো জানতে বাকি নেই। খুনিকে তারা ধরতে পারবে বলে আমারও বিশ্বাস হয় না। আহা রামরাম, এমন বেঘরে মারা যাবে স্বপ্নেও ভাবিনি। না, এ খুনের কিনারা কিছু হবে না। আমি একটু অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম। এই আজই কয়েক ঘন্টা আগে উনি জোর দিয়ে বলেছেন খুনিরা শাস্তি পাবেই, আবার এখন বলছেন হত্যার কিনারা হবে না। ব্যাপার কি? বিশু ঠাকুর সত্যিই যেন কেমন হতাশ আর হালছাড়া ভঙ্গিতে বসে রয়েছে, মুখে শোকের ছায়া। আসলে বন্ধুর মৃত্যুতে বুড়ো মানুষ হয়তো রেগে গিয়েও সব কথা তখন বলেছিলেন। সত্যি তো, কি করে আর এখন ধরা যাবে হত্যাকারীকে? একজন দীর্ঘদেহী শ্যামবর্ণ লোক ভিড় থেকে একটু আলাদা হয়ে দাওয়ার এক প্রান্তে বসে সবার কথা শুনছিল। গ্রাম্য মানুষের থেকে তার ব্যক্তিত্বকে একটু আলাদা করে বোঝা যায়। অন্য সবাই বেশিরভাগই খালি গায়ে এসেছে, কেবল এই লোকটির গায়ে হাফ হাতা নীল শার্ট। এসব শহুরে ধাঁচ লোকটা পেল কোথায় তা ভাবছি। এমন সময় লোকটা বলে উঠল, খুনের কিনারা হবে না বলছেন? ভাবলেও খারাপ লাগে। রাম জ্যাঠার মতো লোক, খুনির শাস্তি না হলে তার আত্মা শান্তি পাবে না। কিছুই কি করার নেই? সে কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কে? লোকটি যেন একটু থতমত খেয়ে বলল, আগে আমি হরিপদ, রামরামের ভাইপো। আগে না, ওকে ছোটবেলা থেকেই জ্যাঠামশাই বলে ডাকি। উনি আমার বাবার বন্ধু ছিলেন। গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না। হরিপদ বলল, ঠিকই, আমি মাঝে প্রায় 15 বছর গ্রামে ছিলাম না, বাইরে চাকরি করতাম। সম্প্রতি ফিরে গ্রামে বসেছি। চাকরি ছাড়লে কেন? বিশু ঠাকুরের জেরায় লোকটি স্পষ্টত বেশ অস্বস্তি বোধ করছে। সে বলল, শরীরটা ভালো যাচ্ছে না, চাকরির ধকল পোষালো না। শরীর একটু ভালো বোধ করলে হয়তো আবার চলে যাব। বিশু ঠাকুর তাকে আর কোনো প্রশ্ন করলেন না। উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্বর মতো শ্রীদাম ঘোষ বলল, ঠাকুর যখন এসেছেন এদের বাড়িতে একটু সস্তায়ন করে দিয়ে যান। অপঘাতটা হলো তো বাড়ি ঠান্ডা হবে ক্ষণ। সে হবে, কর্তব্য করব বলেই তো এসেছি। আবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম, ভারী অদ্ভুত মানুষ তো। সেই দৃঢ় প্রত্যয়ের সুর ফিরে এসেছে গলায়। কর্তব্য? কি কর্তব্যের কথা উনি বলছেন? কিন্তু আমাকে বেশি ভাবতে না দিয়ে বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন, চলো দেখি তোমরা রামরামের সেই চালা ঘর কোন দিকে, একটু দেখে আসি জায়গাটা। গ্রামে যেমন হয় পুরো ভিড়টা আমাদের সঙ্গে চলল। বাড়ির পেছনের ঘন বন জঙ্গলের মধ্য দিয়ে একটা ছোট সুড়িপথ চলে গিয়েছে। সেটা ধরে বেশ কিছুটা যাওয়ার পর মৃত বলরাম ঘোষালের সাধন পীঠে এসে উপস্থিত হলাম। সামান্য খানিকটা জায়গা পরিষ্কার করে মজবুত চালাঘর তোলা হয়েছে। মাটির সিঁড়ি বেয়ে উঠে প্রথমে
সরু দাওয়া, তারপর খড়। দরজা খোলা, হাহা করছে। এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করত। এখনো তার রক্তের দাগ মাটির মেঝেতে লেগে রয়েছে। এসব ভাবতে গিয়ে মনটা উদাস হয়ে গেল। হাসি মুখে যে লোকটা দুপুরে ভাত খেয়েছে, ভোরে সূর্য প্রণাম করেছে, ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, সে জানতো না পরের দিন সকালে এই পৃথিবীটা তার কাছে অনেক দূরের হয়ে যাবে। এইটুকু তো মানুষের জীবন, নিতান্ত অনিশ্চিত। এরই মধ্যে কত ঈর্ষা ও বিদ্বেষ, পার্থিব ভোগ্যবস্তু অধিকার করে রাখার প্রাণপণ চেষ্টা, কি সার্থকতা এর! বিশেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। শ্রীধামের হাতে লণ্ঠন ছিল, সেও আমাদের সঙ্গে ঢুকলো ঘরে, তার পেছনে শিবরাম। বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে। গ্রামে এমনিতে জীবন নিস্তরঙ্গ, কাজেই সামান্য কিছু ঘটলেও খবর রটে বিদ্যুতের গতিতে। ঘোষাল বাড়িতে দুজন সাধু এসেছে। এবার তা রটে যেতেই অর্ধেক গ্রাম রামরামের চালা ঘরের সামনে এসে জমল। ঘরের এক কোণে কাঠের ছোট জলচৌকির ওপর লাল বনাত দিয়ে ঢাকা ঠাকুরের আসন। সেখানে সিঁদুর মাখানো একটি পাথরের কালী মূর্তি রয়েছে। দেয়ালে 10 মহাবিদ্যার ছাপা ছবি বাঁধানো, বাজারে যেমন কিনতে পাওয়া যায়। এছাড়া সমস্ত ঘরে আর কিছুই নেই, আসবাবপত্রও না। ঘরের মেঝেতে এখানে সেখানে মাটি খুঁড়ে ডাই করা হয়েছে। হত্যাকারী বেশ মাথা ঠান্ডা লোক বলতে হবে। একজনকে খুন করে তার মৃতদেহর পাশে বসে মাটি খুঁড়ে লুকোনো টাকা বের করতে হলে স্নায়ুর ওপর রীতিমতো কর্তৃত্ব থাকা প্রয়োজন। একবারে যে খুঁজে পায়নি তা বোঝাই যাচ্ছে, কারণ মেঝের বিভিন্ন অংশ খোঁড়া হয়েছে। ঠাকুরের আসনের সামনে মাটির মেঝেতে কালো ছোপ লেগে রক্ত শুকিয়ে কালো দেখাচ্ছে। অর্থাৎ গভীর রাত্রিরে রামরাম ঘোষাল যখন দরজার দিকে পেছন ফিরে সাধনায় রত ছিলেন, তখন আততায়ী পেছন থেকে তাকে আঘাত করেছে। মাটিতে লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে বিশু ঠাকুরের চোখে জল ভরে এলো। ধরা গলায় তিনি বললেন, রাম রাম, তুই আমাদের চেয়ে অনেক বড় ছিলি। আমি তো সংসার ছেড়ে বিভাগী হয়ে বেড়াই, আর তুই গৃহী হয়েও সাধনা ছাড়িসনি। অনেক মহৎ ছিলি তুই। তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি এসে গিয়েছি, কাজ সেরে ফিরব, তুই ভাবিস না। এমন দৃঢ়তার সঙ্গে বিশু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরী উপস্থিতিকে প্রত্যক্ষ করছেন। আমার সমস্ত শরীরে কাটা দিল। শ্রীদাম আর শিবরাম দেখি কেমন ভাবে তার দিকে তাকাচ্ছে। পাগল ভাবছে কিনা কে জানে। বিশু ঠাকুর বললেন, চলো তারানাথ, বাইরে যাই। ঘর থেকে বেরিয়ে আমরা দাওয়ায় বসলাম। গ্রামবাসীরা চারিদিকে ঘিরে রইল। আমি শ্রীদামকে বললাম, ঘোষাল মশাইয়ের সাহস ছিল বলতে হবে। এমন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন, সাধারণ লোক হলে পারত না। আগে হ্যাঁ, তবে সাধক মানুষ তো, কিছুকে পরোয়া করতেন না। শিবরাম বলল, দাদার সঙ্গে কেতু থাকতো, দাদার আদরের কুকুর। কিন্তু দাদার মৃত্যুর পর থেকে তাকেও কোথাও দেখা যাচ্ছে না। কোথায় যে গেল কুকুরটা? হঠাৎ দেখলাম বিশু ঠাকুর ঋজু হয়ে বসেছেন, চোখে বুদ্ধি মেশানো খরদৃষ্টি। বললেন, কেতু কি দেশি কুকুর? আজ্ঞে বিলিতি কুকুর, আর এই গ্রামে আমরা কোথায় পাচ্ছি বলুন? তবে দেশি কুকুর বলে তাকে কেউ অবহেলা করতে সাহস পেত না। এই বিশাল চেহারা কেতুর সিংহের মতো থাবা। ভারী গলায় তার গর্জন শুনলে অচেনা লোকের নাড়ি ছেড়ে যেত। বাড়ির কাছে কারো আসার উপায় ছিল না। বাঘের মতো কুকুর ঠাকুর মশাই। দাদার পেছন পেছন ঘুরত সারাদিন। দাদা রাত্রিরে এখানে এলে কেতু দরজার কাছে চুপটি করে বসে থাকত। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো? না ঠাকুর মশাই, দাদা মারা যেতে কোথাও চলে গিয়েছে হয়তো। জন্তু জানোয়াররা সব বুঝতে পারে। বিশু ঠাকুর যেন বিষয়টা ঝেড়ে ফেলার মতো শিবরামকে বললেন, তা হবে হয়তো, যাকগে সে কথা। আমরা কিন্তু আজ রাত্রিটা এখানেই থাকবো, বুঝলে? শিবরাম অবাক হয়ে বলল, এখানে কি করে থাকবেন? পাড়া থেকে এতটা দূর বনের মধ্যে। আমাদের কোনো অসুবিধা হবে না, শুধু কিছুটা দুধ দিয়ে যেও, আর 1 বোঝা শুকনো কাঠ ধুনি জ্বালাবো। শিবরাম বলল, আমি গিয়েই কাঠ আর দুধ পাঠিয়ে দিচ্ছি।
যদি বলেন চাল ডাল আর নতুন হাঁড়িও দিচ্ছি, বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে। বিশু ঠাকুর ধীর গলায় বললেন, প্রয়োজন হবে না, আমি রাত্রিরে দুধ ছাড়া কিছু খাই না। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। তবে ঠাকুর মশাই, আজ আমার বাড়িতে থাকলেই ভালো করতেন। আমার এরকম বাইরে থেকেই অভ্যেস, কারো বাড়িতে থাকলে ঘুমোতে পারবো না। তাছাড়া ভয় কি? এখান থেকে চেঁচিয়ে ডাকলে তো তুমি শুনতে পাবে, তাই না? আগে হ্যাঁ, তবে ঠিক আছে, কাল আমরা চলে যাব, একটা রাত এখানেই কেটে যাবে। যার সঙ্গে এত বন্ধুত্ব, যাকে দিয়ে সম্পর্ক, সেই যখন রইল না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন, না, আর মায়া বাড়াবো না। ঠাকুরের গলাটা যেন বড়ই অভিনয় অভিনয় ঠেকল। এত দীর্ঘশ্বাস ফেলে হাহুতাশ করবার লোক ইনি নন। কি ব্যাপার বুঝতে না পেরে চুপ করে রইলাম। বিশু ঠাকুর আবার বললেন, সত্যি মানুষের কি কপাল, টাকা পয়সা তো মেজে খুঁড়ে নিয়ে গেলই, গ্রামের কালী মন্দিরটাও আর হলো না। ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল, হঠাৎ তা থেমে গেল। সবাই নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রীদাম ঘোষ বলল, আগে এ কালী মন্দিরের কথাটা কি বললেন? ঠিক বুঝলাম না তো। কেন, তোমরা জানো না? রামরাম ঠিক করেছিল গ্রামে বিরাট কালী মন্দির প্রতিষ্ঠা করবে। স্বপ্নে আদেশ পেয়েছিলেন দেবীর কাছ থেকে, এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিলেন বেচারা। সে সবও হত্যাকারী নিয়ে গেল। শিবরাম অবাক হয়ে বলল, দাদা সোনা কিনে জমিয়ে রেখেছিল? বলেন কি ঠাকুর মশাই? কই, আমরা তো কিছু জানতাম না। জানবে কি করে, গোপনে করেছিল কাজটা। মন্দির প্রতিষ্ঠা হলে দেখতেই পেতে। গতবার যখন আসি আমাকে এক মুঠো পাকা সোনার গিনি দেখিয়েছিল। এ বছরে না জানি আরো কত গিনি জমিয়েছিল। সবই পরের ভোগে চলে গেল। মন্দিরটা হলে তোমাদেরই থাকতো। মেজে খোরার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছু রেখে যায়নি। ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে গেল। এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো। শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম করে উঠে পড়ল। লণ্ঠনটা রইল ঠাকুর মশাই, তেল ভরা আছে। হঠাৎ পেছন থেকে বিশু ঠাকুর তাকে ডাকলেন, শিবরাম শোনো, আগে দুধটা তুমি নিজে দিয়ে যেও, কারো হাত দিয়ে পাঠিও না। আর শিবরাম বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রামরামের কুকুরকে তোর গায়ের রং কি ছিল বলতে পারো? লাল? একটু বিস্মিত হয়ে শিবরাম বলল, আগে না, কালো, মিশমিশে কালো। কেন বলুন তো? না, এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি যাও এখন। শিবরাম চলে যেতেই চারদিকে নৈশ স্তব্ধতা যেন প্রকট হয়ে উঠল। ঝিঝি ডাকছে জঙ্গলে, বাঁশবনে অদ্ভুত শব্দ করে বাঁশ তুলছে। মাথার ওপর কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায়। অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে। আবহাওয়া বেশ সুন্দর, তেমনি গরমও নেই, আবার ঠান্ডাও নয়। বিশেশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম রাত্রির নির্জনতার মধ্যে বেজে উঠেছে। আস্তে আস্তে স্পষ্ট উচ্চারণে বলছেন, অহন্যহনি ভূতানি গচ্ছন্নীতি হো জমালয়ম শেষা স্থাবর মিচ্ছন্তি কিমাশ্চর্য মত পরম। বললাম মহাভারত? হ্যাঁ, বকরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংলাপ। প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে। কেউ পার্থিব সম্পদ বোঝকা বেঁধে সঙ্গে নিয়ে যেতে পারছে না, তবু যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝি চিরকালই বেঁচে থাকবে। কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুর মশাই? সবাই সন্ন্যাসী হবে কেন? গৃহী কি সৎ হতে পারে না? অনাসক্ত হতে পারে না? কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার? জানো তো, মা কুরু ধনজন যৌবন গর্ভং নিমেষে হরতি কালং সর্বং। যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো, মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে। বললাম, যেমন ঘোষাল মশাই গ্রামের লোকদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনা জমিয়েছিলেন। বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা।
তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন, রামরাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পায়নি। তার কোনো সোনাও জমানো ছিল না। বিস্মিত হয়ে বললাম, তার মানে? আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক মুঠো গিনি দেখে গিয়েছেন। মিথ্যে কথা বলেছি। সে কি, কেন? যে সোনা আমার কল্পনায় ছাড়া কোথাও ছিল না, কাজেই হত্যাকারী নিশ্চয়ই তা পায়নি। যা নেই তা আর পাবে কি করে? কিন্তু আমার এই কথাটা এখনই গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে। হত্যাকারীও গ্রামের লোক, রামরামের পরিচিত লোক। নইলে প্রথমত সে রামরামের লুকোনো টাকার কথা জানতে পারত না। দ্বিতীয়ত তাকে দেখেই খুনের রাত্রে কুকুরটা চেঁচাতো এবং আক্রমণ করত। সম্ভবত একটু আগে এখানে যে ভিড় জমেছিল তার মধ্যে সে দাঁড়িয়েছিল। এখন এই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখনো এ ঘরের মেঝেতেই কোথাও মাটির তলায় পোতা রয়েছে। সোনার লোভ বড় লোভ। আমার বিশ্বাস এ ভুল শুধরে নিতে সে আবার এখানে আসবে। শুনে বিশেষ ভরসা হলো না। বাঁশবনের ধারে এই চালা ঘরে আমরা দুটি প্রাণী। রাত্রিরে যদি রামরামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব আনন্দ পাব না। বললাম, কবে আসবে? বিশু ঠাকুর হেসে বললেন, ভয় নেই, আজ আসবে না। সে বোকা নয়, সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে। আমরা কাল চলে গেলে সে যে কোনো দিন এসে ধীরে সুস্থে কাজ শেষ করে যাবার কথা ভাববে। একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা, কিন্তু ধুনি জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা সহজ নয়। আর খামোখা করবেই বা কেন, যখন পরে নিরুপদ্রবে কাজটা সেরে যেতে পারে? একটু ভেবে বললাম, কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি, তাহলে এ ফাঁদ পেতে লাভ কি? খুনি এলেই বা তাকে ধরবে কে? আর ধরলেই বা কি প্রমাণ হবে? রাত্রিরে ওই চালাঘরের কাছে ঘুরঘুর করছিল, কাজেই সে রামরাম ঘোষালকে মেরেছে, এমন যুক্তি কি আদালত শুনবে? বিশু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন, আদালত? এর মধ্যে আদালত আসছে কোথা থেকে? তাহলে পরে বলবো, তুমি তো আমার সঙ্গে আছো, দেখতে পাবে। চুপ করে বসে আছি, সময় গড়িয়ে যাচ্ছে। বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যাম সঙ্গীত গাইছেন। শিবরাম দুধ নিয়ে এলো। ভয় করছে না তো ঠাকুর মশাই? না, মায়ের নাম গান করছি, ভয় কি? দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু, কেমন? নিশ্চয়ই, তুমি চিন্তা করো না। শিবরাম চলে গেলে ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন, শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম কেন জানো? কেন? আমরা আশায় এ গ্রামের একজন নিশ্চয় স্বস্তি বোধ করছে না। সে কে তা তো আমরা জানি না, তাই সাবধানে থাকাই ভালো। সামনে আক্রমণ না করলেও খাবারে বিষ মিশিয়ে দিতে বাধা কোথায়? দুধটা শিবরামের নিজের গরুর, নিশ্চিন্তে খেতে পারো। খাবো? খাও। শিবরাম তার দাদাকে খুন করেনি, কি করে বুঝলেন? আমি বুঝতে পারি। নিজের পোটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেক দুধ ঢেলে নিয়ে মাটির ভাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ধরো। ঘটিতে একটা চুমুক দিয়ে বিশু ঠাকুর বললেন, যে অন্যায় করে মনে তার সবসময়ই ভয় থাকে, এই বুঝি ধরা পড়লাম। সবার দিকেই সে সন্দেহর চোখে তাকায়, তাই এই সাবধানতাটুকু নিতে হলো। শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে না? লজ্জা পেয়ে বললাম, না না, আমারই ভুল। তুমি ছোকরা লোক, তোমার খিদে পেতেই পারে। কি খেতে ভালোবাসো তুমি? হেসে বললাম, আমার এখন কিছু না হলেও চলবে, তবে একটু আগে মনে পড়ছিল ছোটবেলায় গ্রামের বিরিঞ্চি ময়রার দোকানের মাখা সন্দেশের কথা। মা দুধ আর মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে। কোথায় গেল সে ছোটবেলা? মাখা সন্দেশ মানে কাঁচাগোল্লা? ভালো মজা তো। আজই বিকেলে তোমার সঙ্গে দেখা হবার একটু আগে খানিকটা মাখা সন্দেশ কিনেছিলাম, রাত্রিরে আর কিছু না জুটলে খাবো বলে। আর তুমিও কি না পৃথিবীতে এত জিনিস থাকতে মাখা সন্দেশ খেতে চাইলে? দাঁড়াও। বিশু ঠাকুর পোটলার মধ্যে হাত ঢুকিয়ে একটা শালপাতার ঠোঙ্গা বের করে আমার হাতে দিলেন। ঠোঙার ভেতরে অনেকখানি কাঁচাগোল্লা। ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, এটা আপনি বিকেলে কিনেছেন, আমার সঙ্গে দেখা হবার আগে? হ্যাঁ, কেন? এই সন্দেশ তো এখনো গরম রয়েছে। একটু থমথম খেয়ে বিশু ঠাকুর বললেন, বোচকার ভেতর ছিল তো, তাই গরম রয়ে গেছে আর কি। আপত্তি করে বললাম, তাই কখনো হতে পারে? হতে পারে নিশ্চয়ই,
নইলে হলো কি করে? নাও আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি, তারপর তুমি ঘুমাও, আমি জেগে থাকবো। শুয়ে শুয়ে অনেক রাত্রির অবধি দেখলাম বাঁশবনের মাথা দুলছে তারা ভরা আকাশের পটভূমিকায়। ঘুম আসার আগে একবার জিজ্ঞেস করলাম, আচ্ছা কেতুর কি হলো বলুন দেখি। গম্ভীর গলায় বিশু ঠাকুর উত্তর দিলেন, কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে, সম্ভবত বিষ মেশানো খাবার দিয়ে। চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি, হাত থেকে খাবারও নিয়েছে, কিন্তু রামরামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করত। কাজেই তাকে আগে সরানো একান্ত দরকার ছিল। দেহটা কোথায় গেল তাহলে? খুব সম্ভব শিয়ালে নিয়ে গিয়েছে। এসব অঞ্চলে সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোট শিশুকেও বিছানা থেকে শিয়ালে টেনে নিয়ে যায়। আবার শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, ঘুম আসছে না। হঠাৎ আর একটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞেস করলেন কেন? এটা আমি কিন্তু বুঝতে পারিনি। চটে গিয়ে বিশু ঠাকুর বললেন, বেশ করেছি জিজ্ঞেস করেছি, কেবল প্রশ্ন করে, ঘুমাও না কেন বাপু? কোন ব্যাপারটাই বা এ অবধি বুঝতে পেরেছ? ঠাকুরকে আর না ঘাটিয়ে বিনা বাক্য ব্যয়ে পাশ ফিরে শুয়ে অচিরাত ঘুমিয়ে পড়লাম। সারা রাত স্বপ্ন দেখলাম কেতুর লেজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে। পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম। সে আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য বিস্তর অনুরোধ করেছিল, কিন্তু বিশু ঠাকুর রাজি হলেন না। তার নাকি কি কাজে আজই শিউরি রওনা হতে হবে, থাকার কোনো উপায়ই নেই, পরে বরঞ্চ কখনো ইত্যাদি। শিবরাম, শ্রীধাম, ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল। স্টেশনের কাছে একটা নির্জন জায়গায় এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, এখন আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা শিউরি যাচ্ছি না, আমরা আজ এখানেই থাকব, আজকের দিনটা, তারপর রাত্রিরে আবার গ্রামে ফিরে যাব। অবাক হয়ে বললাম, তার মানে? মানে এই, আমরা চলে গিয়েছি মনে করে রামরামের খুনি আজ রাত্রিরেই আমাদের পেতে আসা ফাঁদে পা দেবে। অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমোতে পারবে না। মানুষের চরিত্র যতদূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস, আর দেরি না করে আজ রাতেই সে আসবে। তাকে ধরতে গেলে ওই চালা ঘরের পাশের জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে। কিন্তু এ কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব? খুনির হাতে তো অস্ত্রও থাকতে পারে। তাছাড়া আগে যা বলেছিলাম, কাউকে ধরলেও সেই যে খুন করেছে তা প্রমাণ করা যাবে না। ধরবার সময় দু একজন সাক্ষীও থাকা ভালো। সব ব্যবস্থা হয়েছে। আমরা রওনা হবার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চায় বলে শিবরাম আমাকে অন্দরমহলে নিয়ে গেল না? তখনই শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি। শিবরাম আর দুই জোয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষাণ আজ রাত্রিরে না ঘুমিয়ে তৈরি হয়ে বসে থাকবে। আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালাঘরে এসে হাজির হবে। আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনে কোথাও ঘাপটি মেরে কাটিয়ে দিই। এসো। এরকম একটা খুনোখুনির ব্যাপারে আমার জড়িয়ে পড়তে ইচ্ছা করছিল না, আবার ঘটনার শেষ দেখার জন্য নিদারুণ কৌতূহলও ছিল। ফলে থেকেই গেলাম। ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম, কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার লাভ হয়েছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পেছনে বসে আমাদের দিনটা কেটে গেল। সন্ধ্যা নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন। নাও, তোমার আর রামরামের বাড়ি হয়ে যাবার কোনো দরকার নেই, গ্রামের লোকে দেখে ফেলবে। একেবারে সোজা ওই চালা ঘরের পূব দিকে আশ্বাওরার ঝোপের পেছনে বসে থেকো। ভয় নেই, আমি সময় মতো পৌঁছে যাব। সে কি, আপনি আমার সঙ্গে যাবেন না? না, দুজনে একসঙ্গে গেলেই লোকের নজরে পড়বার সম্ভাবনা। তুমিও সোজা পথে গ্রামে ঢুকো না, গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পেছনের আমবাগান দিয়ে চালা ঘরের কাছে চলে যেও। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আরে তুমি ভয় পাচ্ছ নাকি? শোনো, বিশেশ্বর ভট্টাচার্য যাকে বলেছে ভয় নেই, তার সত্যিই কোনো ভয় নেই। যাও, লোকটার জাদুকরী ব্যক্তিত্ব আছে। আমি একলা যেতে রাজি হয়ে গেলাম। অন্ধকারে অচেনা পথে 6 মাইল হাঁটতে সময় লাগে। রামরাম ঘোষালের চালা ঘরের পূব দিকে আশ্বাওরার ঘন ঝোপের পেছনে যখন খুঁচিয়ে বসলাম, তখন বেশ রাত হয়েছে।
অন্তত পল্লীগ্রামে একেই রাত বলে। দূরে কোথাও সংকীর্তন হচ্ছিল। ক্রমে তাও বন্ধ হয়ে গেল। বাঁশঝাড়ে মাটির ওপর পড়ে থাকা শুকনো বাঁশ পাতার ওপর দিয়ে মাঝে মাঝে খসখস করে কি যেন যাতায়াত করছে। তাছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপ করে বসে আছি, কিন্তু কিছু না করেই বা কতক্ষণ বসে থাকা যায়। রাত কত হলো কে জানে। বিশু ঠাকুরই বা আসছেন না কেন? আমাকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে? মশাও কামড়াচ্ছে বেশ, কিন্তু পাছে শব্দ হয় সেই ভয়ে চাপড় দিয়ে মশা মারতে পারছি না। হাত নেড়ে নেড়ে তাড়াচ্ছি। নিজের ওপর বেশ রাগও হচ্ছে। জীবনে অনেক কিছু করেছি বটে, কিন্তু কখনো একজন অচেনা হত্যাকারীকে ধরব বলে রাত্রির বেলা সাপখোপের ভয়ে উপেক্ষা করে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঝোপের আড়ালে বসে থাকিনি। এভাবে বহুক্ষণ কেটে যাবার পর আমার সত্যিই খুব ভয় করতে লাগলো। ব্যাপার কি? স্টেশন থেকে 6 মাইল পথ হেঁটে আসতে যতক্ষণই লাগুক তাতে এত দেরি হতে পারে না। বিশু ঠাকুরের কি হলো? আমার কাছে করি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে। একা এইভাবে বসে থাকা বিপজ্জনকও বটে। উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি? কিন্তু ধরা যাক আমিও উঠলাম আর ওদিকে থেকে রামরাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হলো, সেটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে? তার চেয়ে বরং চুপ করে এভাবে বসে থাকাই ভালো। যদি বিশু ঠাকুর না আসে অথচ রামরামের হত্যাকারী এসে উপস্থিত হয়, তাহলে সে সমস্তটা ঘরের মেঝে থেকে উঠোন অবধি ঘুরে ফেললেও আমি চেঁচাবো না। তখনও জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার মুহূর্ত কত কাছে এসে গিয়েছে। নাকের ফুটোয় একটা মশা ঢুকে পড়ায় হাঁচি এসেছিল। প্রাণপণে হাত মুঠো করে চোয়াল শক্ত করে সজোরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি। এমন সময় আমি যেখানে বসে আছি তার উল্টো দিক দিয়ে, অর্থাৎ বাঁশবাগানের পাশের জঙ্গল ঠেলে সন্তপর্ণে কার আসবার আওয়াজ পেলাম। হাঁচি আপনিই বন্ধ হয়ে গেল। বিশু ঠাকুর এলেন কি? কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথে মাঠের মধ্য দিয়ে ঘুরে আসবেন, নয়তো শিবরামের বাড়ি থেকে সুরিপটটা ধরে আসবেন। কিন্তু ও রাস্তায় নয়, ওটা তো গ্রামের ভেতর থেকে আসবার রাস্তা। রামরাম ঘোষালের চালা ঘরটা অন্ধকারের স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে। জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়ামূর্তি, বেশ লম্বা মতো, হাতে সম্ভবত একখানা শাবল। লোকটা সন্দিগ্ধভাবে এদিক ওদিক তাকাচ্ছে। আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব নয়, কিন্তু প্রচণ্ড ঝুঁকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে। তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এ জায়গা তার পক্ষে নিরাপদ নয়। ততক্ষণে আমি লোকটাকে চিনে ফেলেছি। হরিপদ। কি নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে! বাবার বন্ধুকে হত্যা করতে তার হাত কাঁপেনি, আবার আজ এসেছে সোনার লোভে। হরিপদর মনোবল বোধ হয় ভেঙে পড়ল। ইতস্ত করে সে ফিরে যাওয়ার উদ্যোগ করছে। আমার চুপ করে দেখে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। এমন সময় আমার বাঁ দিকে খুব কাছে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে চমকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। বুকের মধ্যে বিস্ময় আর আতঙ্কের ঢেউ খেলে উঠল। কখন যেন আমার ঠিক গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে একটা বাঘের মতো মিশমিশে কালো কুকুর। তার প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। এক দৃষ্টে সে ঝোপের ফাঁক দিয়ে হরিপদের দিকে তাকিয়ে রয়েছে। হরিপদ বোধহয় কিছু শুনতে পেয়েছিল। সে ফিরে দাঁড়িয়েছে। তার সমস্ত শরীর শক্ত, শাবলটা শক্ত করে ধরে আছে। একটা গম্ভীর গর্জন করে কুকুরটা লাফিয়ে গিয়ে হরিপদর সামনে খোলা উঠোনে পড়ল। একবার সেদিকে তাকিয়েই মহাতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠল হরিপদ। আমি এমন রক্ত জমানো ভয়ের আর্তনাদ আর কখনো শুনিনি। সঙ্গে সঙ্গে হরিপদ হাতের শাবলটা সজোরে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। ভারী লোহার শাবল ডান পায়ের থাবায় এসে লাগতেই কুকুরটা আর একবার তীব্র গর্জন করে হরিপদর উপর লাফিয়ে পড়ল। সুরি পথের দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, বেশ অনেক মানুষের কণ্ঠ। এতক্ষণে কি এলেন বিশু ঠাকুর? আমি ততক্ষণে উত্তেজনায় আড়াল ছেড়ে বেরিয়ে এসেছি। কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপদকে আর ভয় করবার কোনো কারণ নেই। শিবরামের গলা শোনা যাচ্ছে, ভয় নেই ঠাকুরমশাই, এই যে আমরা সবাই এসে পড়েছি।
এদিকে উঠোনে মাটিতে পড়ে দুহাত দিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে হরিপদ। কি এক অপার্থিব আতঙ্ক দেখে যেন তার নিজের পেশির ওপর সব কর্তৃত্ব চলে গিয়েছে। তার বুকের ওপর শরীরের ঊর্ধ্বাংশ চাপিয়ে দিয়ে গলায় দাঁত বসাবার সুযোগ খুঁজছে কুকুরটা। ডান থাবা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে শিবরাম। গ্রামের আরও লোকজন ছুটে আসছে, তাদেরও গলার শব্দ শুনতে পাচ্ছি। কুকুরটার দিকে একবার তাকিয়ে শিবরাম চিৎকার করে উঠল, কেতু, তুই কোথা থেকে এলি? কেতু তখন হরিপদর টুটি কামড়ে ধরেছে। হরিপদর দুহাত অবশ হয়ে এলিয়ে পড়েছে দুদিকে। কেবল পা দুটো পর্যায়ক্রমে মৃত্যু বিক্ষেপে সামনে পেছনে নড়ে অদৃশ্য কি একটা বস্তু যেন ঠেলে দেবার চেষ্টা করছে। শ্রীধাম ঘোষ সহ গ্রামের আরও অনেকে এসে পড়ে বিস্ফারিত চোখে উঠোনের ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে। শিবরাম বলল, কিন্তু লোকটাকে হরিপদ না? বললাম, হ্যাঁ। এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে শিবরামের কিষানেরা লাঠি উঁচিয়ে তাড়া করে গেল। কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার। তার মুখ বেয়ে গড়াচ্ছে তাজা রক্ত। তারপর এক লাফে কেতু পাশের ঝোপে পড়ে মিলিয়ে গেল। শোনা গেল শুকনো বাঁশপাতার ওপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। কৃষানেরা যখন ধরাধরি করে হরিপদর দেহ রামরাম ঘোষালের চালাঘরের দাওয়ায় এনে রাখল, তখন সে দেহে আর প্রাণ নেই। শিবরাম বলল, শেষে হরিপদ এই কাজ করল। দাদা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই কোথায়? তিনি তো আপনার সঙ্গে ছিলেন, আপনার সঙ্গেই থাকবার কথা, আপনি জানেন না? বিশু ঠাকুর আর এলেনই না। পরের দিন সকালে আমিও স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। আর থেকে কি হবে? পুলিশে খবর দেয়া হয়েছে, এবার তাদের কাজ তারা করবে। কোনো মামলাও বোধহয় হবে না এ নিয়ে। অন্তত ৩০ জন গ্রামবাসী ঘটনাটা নিজের চোখে দেখেছে। পাগলা কুকুরের আক্রমণে জৈন গ্রামবাসীর করুণ মৃত্যু। মামলা আর কি হবে? কিন্তু কেতু এলো কোথা থেকে? উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর। তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মের চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, এই যে তারানাথ, এসো, চা খাবে? আমার আর কালকে যাওয়া হলো না, বুঝলে। তুমি চলে যাবার পর বললে বিশ্বাস করবে না, ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুমে একদম রাত কাবার। জেগে দেখি ভোর হয়ে এসেছে। ভাবলাম আর এতটা পথ হেঁটে কি হবে, তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে। তা কি হলো বলো রাত্রিরে? খামোকা জাগতে হলো তো? নিতান্ত গা জ্বালা করা সত্ত্বেও সমস্ত ঘটনাটা তাকে বললাম। তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে মনে হলো না। চায়ে শেষ চুমুক দিয়ে পেয়ালাটা নামিয়ে রাখতে রাখতে বললেন, যা, শেষ অবধি হরিপদর এই কাজ। বেটা একেবারেই নরাধম, ঠিক শাস্তি হয়েছে। আপনি বলেছিলেন কেতু মারা গেছে। ভুল বলেছিলাম, বেঁচে আছে তো দেখাই যাচ্ছে। যাকগে, ট্রেনের প্রথম ঘন্টা পড়ছে, টিকিট কাটোগে, যাও। একটু চুপ করে থেকে বললাম, আমি আপনার সঙ্গে আর যাব না। কোথায় যাবে তবে? কলকাতার দিকে যাব, কাজ আছে। বিশু ঠাকুর হেসে বললেন, বেশ, তাই যেও। আমাকে ট্রেনে তুলে দাও অন্তত, তোমার গাড়ির তো দেরি আছে। গাড়িতে তুলতে গিয়ে খেয়াল করলাম বিশু ঠাকুর খোঁড়াচ্ছেন। ডান পায়ের পাতায় ন্যাকড়ার পট্টি বাঁধা। আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো। বললাম, এ কি, আপনার পায়ে কি হয়েছে? কাল বিকেলেও তো দেখিনি। বিশু ঠাকুর বললেন, ও কিছু নয়, প্ল্যাটফর্মের বেড়া পার হতে গিয়ে কাঁটাতারে লেগে কেটে গিয়েছে। আমি একদৃষ্টে বিশু ঠাকুরের ডান পায়ের পটির দিকে তাকিয়ে আছি। হরিপদর সেই আর্তনাদ, শাবল ছুঁড়ে মারা, কেতুর ডান পায়ে রক্তের ধারা। তবে কি? ট্রেন ছেড়ে দিল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিশু ঠাকুর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। সেই শেষ, আর কখনো তাকে দেখিনি।